আপনারা জানেন যে আমাদের আনন্দপুর ইনসিডেন্ট, যেখানে এখন তো খবরের আড়ালে চলে গেছে, বহু মানুষ এখনো নিখোঁজ আছেন যাদের দেহ পাওয়া যায়নি, এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রায় 25 জন মতো মৃত শনাক্তকরণ হয়েছে। তারপরে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তাদের বাড়িতে গিয়ে দিয়েছে পুলিশ এবং তৃণমূলের নেতারা, এবং একটি চেক দিয়েছে জেলে থাকা অভিযুক্ত ডেকোরেটর, আরেকটি চেক দিয়েছে মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ ও মোমোর যিনি কর্ণধার, যাকে কেশাগ্র স্পর্শ করা হয়নি। মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে তিনি কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবস ছিল, তারপরেও উনি যেতে পারতেন, যাননি কারণ ওখানে যারা মারা গেছে সবাই হিন্দু, এবং যারা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু, এবং উনার যেহেতু ঘনিষ্ঠ একজন ব্যক্তি যার সঙ্গে উনি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন, যিনি বিদেশে গিয়ে ওয়াকিং এর উনার সঙ্গী, তার জন্যই করেছেন। কিন্তু আমরা গতকাল থেকে একটি জাতীয় সংবাদপত্র এবং তার মধ্য দিয়ে দেখেছি হাউ দ্য এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ অ্যালার্টেড টু ইলিগাল আনন্দপুর ওয়ার হাউসেস ইয়ার্স বিফোর দ্য ডেডলি ফায়ার। আপনারা এটা দেখুন, এইটা 2023 সালে পিটিশন করেছিলেন অঙ্কুশ শর্মা, এ গ্রিন অ্যাক্টিভিস্ট অ্যান্ড অ্যাডভোকেট। এটার ভিত্তিতে জানুয়ারি 2025-এ দ্য ডেট অফ ইন্সপেকশন অফ দি সাইট ওয়াজ সেট ইন জানুয়ারি 2025। সেখানে অলরেডি অ্যালার্ট করেছিলেন তারা, এই যে 456 পেজের এই যে আপনার এনজিটির যে অর্ডার, 456 পেজের, এখানে আপনারা দেখতে পাবেন যে এর সঙ্গে সরকারি দল, মুখ্যমন্ত্রী, প্রশাসন কিভাবে যুক্ত ছিলেন। এই বিষয়টা আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে তুলে ধরলাম। আমি আপনাদেরকে গতকাল সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে আমি দুজন স্পেসিফিক ডিএম এর নামে আপনাদের মাধ্যমে তারা কিভাবে সরকারি দলকে এবং আইপ্যাকের বুদ্ধিতে চলছেন। যেমন প্রথম হচ্ছেন দক্ষিণ 24 পরগনার অরবিন্দ মিনা, দ্য নটোরিয়াস অরবিন্দ মিনা। তিনি গতকাল একটা ভার্চুয়াল করেছিলেন। চিত্রদীপ সেন, এসডিও বারুইপুর, তিনি অস্বীকার করলে আমার কিছু করার নেই, চিত্রদীপ সেন, কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। চিত্রদীপ সেন এসডিও বারুইপুরকে ডাইরেক্ট থ্রেট করেন ডিএম অরবিন্দ মিনা, ওয়েট ফর দি কনসিকুয়েন্স। এসডিওর অপরাধ কি? তিনি ডিএম এর মুখের উপরে জানিয়েছিলেন আইনের বাইরে তিনি কোনো কাজ করতে পারবেন না, এবং যখন বলেন তখন এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল বলেছিলেন আইসিডিএস সার্টিফিকেট না বলে ফ্যামিলি রেজিস্ট্রেশন বলে চালান, রাজি হননি এসডিও। ডাইরেক্ট থ্রেট করেন অরবিন্দ মিনা এসডিও চিত্রদীপ সেনকে। গতকাল বিকেল 5:30টায় ভিসি শুরু হয়েছিল, 7টা নাগাদ এটা করেছেন, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে আজকে উনি এই ধরনের এটা হয়তো অন্য ডিএমরাও করেছেন, আইপ্যাকের তৈরি করে দেওয়া এই ফরম্যাটে তথ্য চেয়েছেন সমস্ত ইআরওদের কাছে। এই তথ্য চেয়েছেন এই ফরম্যাটে, সব ডিএমরাই হয়তো করেছে, আমরা এটা দক্ষিণ 24 পরগনা থেকে কালেক্ট করেছি। প্রথমের কলম হচ্ছে অ্যাপ্রুভাল, দ্বিতীয় কলম হচ্ছে এসসি নেম, অ্যাসেম্বলি নেম,
অ্যাসেম্বলি নম্বর, তৃতীয় হচ্ছে এসি নেম, তৃতীয়, তারপরে হচ্ছে সিরিয়াল নম্বর, তারপরে ডেজিগনেশন, তারপরে রোল এইআরও, নেম এইআরও, এইআরও, পার্টস অ্যাসাইন, সেপারেটেড, আপনার স্পেস, টোটাল নাম্বার অফ কেসেস মার্ক অ্যাজ ইন এলিজিবল, মোবাইল নম্বর। কি করছে এরা দেখুন, এটা আইপ্যাকের তৈরি করে দেওয়া। এবং সাথে সাথে গতকাল রাত্রি প্রায় মিডনাইটে ডিএম নদিয়া তিনি এডিএমকে সঙ্গে নিয়ে নাকাশিপাড়া ব্লকে গেছিলেন, সিসিটিভি ফুটেজে প্রমাণিত। সেখানে গিয়ে তিনি বিডিও সহ অন্যান্য আধিকারিকদের চমকেছেন যে ডিসপোজাল সবকে ওকে করে তুলে দিন। এবং এটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। এই একই জিনিস নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ, হাঁসখালী, চাপড়া, তেহট্ট, করিমপুর 2 বর্ডার এলাকাগুলিতে হয়েছে। মূলত মুসলমান অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদের নাম তুলে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত, এই ব্যবস্থা করেছেন। এই নির্দিষ্ট ডিএম দুজনের বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনকে লিখিত অভিযোগ করব এবং অবিলম্বে এই দুজনের বিরুদ্ধে সাসপেনশন, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া ডিএম এর কে ডিও তাদের সাসপেনশন এবং এদের এগেনস্টে এফআইআর আমরা দাবি করছি। বাহিনী ঠিকঠাকভাবে ব্যবহার হবে তো? স্বরাষ্ট্র মন্ত্রকে আপনারা এই বিষয়ে এর আগেই একটা সংশয় প্রকাশ করেছেন। না, আমরা কি করেছি জানি, কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা 19, 21, 24 থেকে অভিজ্ঞতা নিয়ে ভারতীয় জনতা পার্টি যে ধরনের পরামর্শ দাবি করার দরকার ইলেকশন কমিশনকে করবে। এটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু না হলে আমাদের পক্ষ থেকে আমাদের কি কি দাবি, কি কি বিষয় রয়েছে, আমরা এখন ফাইনাল ভোটার লিস্টের অপেক্ষায় আছি। তারপরে সময় মতো বলবেন। এবং আমাদের মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক অভিজ্ঞ কার্যকর্তা এখন তৈরি হয়ে গেছে, যারা এর আগেও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তারা বড় 3টে নির্বাচন ফেস করেছেন এবং 3টে নির্বাচনেই কার্যত 40%-এর আশেপাশে, 38 থেকে 41, গতবারে 39 একটা ভোট তৈরি হয়েছে বিজেপির। 2,30,00,000 ভোটার বিজেপির সুনির্দিষ্টভাবে তৈরি হয়েছে। এবং এসআইআর এর পরে আমাদের সঙ্গে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কোনো গ্যাপ আছে বলে আমি অন্তত মনে করি না। আমি বুথ থেকে রাজ্য পর্যন্ত কাজ করি, গ্রাউন্ডে থাকি, আমার এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মজুত করে দেওয়ার যে কোথাও কি আইন শৃঙ্খলা নিয়ে অশান্তির আশঙ্কা আছেই তো এখানে আইন শৃঙ্খলা। 2021-এ 57 জন খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে 55 জন খুন হয়েছে, লোকসভা নির্বাচনে সংখ্যাটা কম হলেও খুন হয়েছে। এমন কোনো নির্বাচন নেই, নির্বাচন ঘোষণা চলাকালীন গণনার পরে মগরাহাটে মানস সাহাকে খুন করেছে কাউন্টিং সেন্টারের মধ্যে, কাউন্টিং প্রার্থীকে। এইখানে যেখানে বসে আছেন এখানেই তো 24-এ লোকসভা নির্বাচনে 2 দিন আগে রথিবা লাড়িকে খুন করেছে। 2021-এ মমতা ব্যানার্জি হারার পরে চিল্লগ্রামের হিন্দু দেবব্রত মাইতিকে খুন করেছে। দক্ষিণ কেন্দামারিতে একসঙ্গে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছে। তারাচাঁদ বাড়ে 17টা হিন্দু ঘর লুট করেছে। এখানেই তো আছে। এই আমদাবাদের বিজেপি নেত্রী অপর্ণা থেকে শুরু করে অত্যাচারিত হয়নি এমন কোন লোক নেই। তো বাইরে খুঁজতে যাওয়ার দরকার নেই, ধারে পাশেই ঘুরে বেড়াচ্ছে। ইলেকশন কমিশনের যে খর্বতা, তা খর্ব করেছে, 2 হাত কেটে নিয়েছে। ইলেকশন কমিশনের 2 হাত কেটে নিয়েছে। তাহলে যে ভোটার তালিকা বেরোবে 28 তারিখে এবং পরে সাপ্লিমেন্ট, এটাকেও স্বাগত জানাতে হবে, কথাটা পাল্টাবেন না। আমরা তো মনে করি যেহেতু এখানে আপনার প্রিন্ট থেকে যাচ্ছে, ইলেকট্রনিক্স প্রিন্টের উপরে হবে, জুডিশিয়ারির লোকেরা তারা প্রিন্টের উপরে, তারা তো দায়বদ্ধ নয় আইপ্যাক বা মমতা ব্যানার্জির কাছে বা তৃণমূলের কাছে। জুডিশিয়ারির লোকেরা লফুল অ্যাকশন নেবেন। সিটিজেনশিপের প্রশ্নে
মূল দেখা হয় সেটাই, সিটিজেনশিপ কিনা, 18 বছর হয়েছে কিনা, সেই জায়গাটাতে দেখে নেবেন। সিটিজেনশিপের প্রশ্নে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষের সিটিজেন নয়। জুডিশিয়ারির হস্তক্ষেপে যেটা ইআরও এইআরওরা তাদের ক্ষমতা বলে আটকে রেখেছিলেন ডিএমদের চাপে, আর ডিএমরা আইপ্যাক এবং নন্দিনী চক্রবর্তীর চাপে, মুখ্যমন্ত্রীর চাপে আটকে রেখেছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছে। জুডিশিয়ারি সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করব কল্যাণবাবু পরে কথা পরিবর্তন করবেন না, পরে বলবেন না যে ভোটার তালিকাটা বিজেপি বানিয়েছে। গেল কেননা সুপ্রিম কোর্টের মামলা নজিরবিহীনভাবে বিচার বিভাগের জড়িয়ে পড়া, 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা, 1 তারিখ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা, ডেপুটি ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গ সফর, সব মিলিয়ে একটা ভোটকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয় এখন মোটামুটি সেগুলোই দেখা যাচ্ছে। না, ভোটের দামামা বাজানোর তো কারণ নেই, দামামা অনেক দিন ধরে বেজে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মীরা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা আমরা গত কয়েক মাস ধরেই পরিবর্তন সংকল্প সভা করছি এবং আমাদের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা বিশ্বের এবং আমাদের প্রধান এই রাজ্যের জনপ্রিয় প্রচারক ভারতীয় জনতা পার্টির, যার নেতৃত্বে, যার বক্তব্যে, যার নীতিতে, যার আদর্শে, যার মুখকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি কার্যত প্রচার শুরু করে দিয়েছে, সেটা তিনি পরিবর্তন সংকল্প সভার মাধ্যমে সেই দিন করে দিয়ে গেছিলেন। এরপরে ছোট বড় হাজারো সভা হয়েছে। আর নির্বাচনী যে নির্ঘণ্ট আছে তাতে আপনারা সবাই জানেন যে 7ই মে 2021 মন্ত্রিসভা গঠন হয়েছিল। 6ই মে 2026-এর মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হবে। নতুন মন্ত্রিসভা গঠন করতে গেলে বিধায়ক নির্বাচন করতে হবে। বিধায়ক নির্বাচন করতে গেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে নির্বাচনী নোটিফিকেশন করতে হবে। নোটিফিকেশন করতে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এগুলো তো সব কো রিলেটেড। এবং 2021 সালের 26শে ফেব্রুয়ারি নোটিফিকেশন হয়েছিল। এবারে তো মনে হয় কয়েকদিন পরে হবে, হয়তো দোলের পরে বা হোলির পরে, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে, আমি জানি না। কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কোনো স্কোপ নেই। 28শে ফেব্রুয়ারি যে ভোটার তালিকা বেরোচ্ছে, এই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বেরোচ্ছে, এক্সটেনশন হবে না। যা ডিসপোজ আপ হয়েছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লাখ বাদ গেছিল এবং বাকি যা বাদ গেছে এখন তো আপলোডের কোনো স্কোপ নেই, শুনানিরও স্কোপ নেই। তা যা বাদ যাবে সেগুলো হবে। এরপরে যেগুলো ইলেকশন কমিশনের সফটওয়্যারে বা ইলেকশন কমিশনের ডকুমেন্টেশনে বা মাইক্রো অবজারভারদের অবজেকশনে যেগুলো পেন্ডিং কেসেস রয়েছে, সেটার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়ারি এতে হস্তক্ষেপ করবে, তারা অর্ডার পাস করবে। যে অর্ডারটা আইনগতভাবে ইআরও বা এইআরওদের ছিলেন অ্যাকসেপ্ট অর রিজেক্ট, আর ওয়াচিং এর কাজটা করার দায়িত্ব ছিল মাইক্রো অবজারভারদের। সেই পাওয়ারটা ইআরও এইআরওদের কাছ থেকে, যেগুলো এলডি কেসেস রয়ে গেছে বা অন্য কেসেস, যেটা ইলেকশন কমিশন জুডিশিয়ারিকে হ্যান্ড ওভার করবে। কারণ ভোটার তালিকা 28 তারিখে যেটা বেরোবে সেটাতে চূড়ান্তভাবে সিওকে সই করতে হবে, এটা আইন বলছে। যাতে ডিএমরা বের করতে পারবেন না। তারা ইআরওদের কাছ থেকে আপনার অ্যাকসেপ্ট রিজেক্ট করিয়ে, ঝাড়াই বাছাই করিয়ে যে ভোটার তালিকাটা পাঠাবেন, সিও যতক্ষণ না অনুমোদন দিচ্ছে ততক্ষণ ভোটার তালিকা বেরোবে না। তাই সিওর অনুমোদিত ভোটার তালিকা আর ইলেকশন কমিশনের যে সন্দেহজনক ভোটারগুলো, যেটা নিয়ে ইআরও এইআরও ডিও লেভেলের সঙ্গে এমও বা ইলেকশন কমিশনের বিরোধ থেকে গেছে, সেই কয়েক লক্ষ ভোটারই তারা জুডিশিয়ারির হাতে তুলে দেবেন। জুডিশিয়ারি বলেছে 28 তারিখেই ভোটার তালিকায় বেরোবে, আর ওটা সাপ্লিমেন্ট ভোটার লিস্টে বেরোবে। সাপ্লিমেন্ট ভোটার তালিকা কবে বের করানো যায়? নির্বাচনের যে নমিনেশন ফাইলের পরে প্রত্যাহারের যে লাস্ট ডেট থাকে, বিকেল 3টে পর্যন্ত শেষ দিন থাকে, শেষ টাইম থাকে, সেই পর্যন্ত আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোনো যেতে পারে। তারপরে যেহেতু ইভিএম এবং ব্যালটের প্রশ্ন থাকে, ইডি ভোট এবং ইভিএম এর প্রশ্ন থাকে, এবং
ইভিএমেও আপনার প্রিন্ট করে প্রার্থীর নাম ছবি প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে তখন আর ভোটার লিস্টে নতুন ইনক্লুশনের স্কোপ থাকে না। তাই ভোটের দামামা বাজার বিষয় নিয়ে ভোটের দামামা বেজেই আছে। এটা শুধু একটা প্রসেস, কখন কি হবে। যেহেতু পরীক্ষা চলছে, অন্যরা মানছেন না, আমরা অন্তত বিজেপি মেনে চলছি। প্রকাশ্য সভা, মাইক বাজিয়ে সভা, পরীক্ষার্থীদের ডিস্টার্ব করে সভা, এগুলো আমরা করছি না। আমরা ইন্টারনালি অন্যান্য কাজের মধ্যে এই সময়টা ব্যয় করছি। ক্লাস 7-এর বই পড়ে নেবেন, উনি কিভাবে আরবি ভাষা ঢুকিয়েছেন। জলকে পানি, আকাশকে আসমান, আপনি দেখবেন কত কত ভাষা আছে। রামধনুকে কি বলেছেন, এগুলো পড়বেন। চাচা চাচি, আব্বা আম্মা, এসব কত কথা সেখানে বলা আছে। উনি যে স্লোগানগুলো দেন, ইনশাল্লাহ, মুখ সব মিটিংয়ে আমরা শুনি। ওটা কি বাংলা নাকি? ওগুলো বাংলা ভাষা। উনি পশ্চিমবাংলা থেকে বাংলা সংস্কৃতি তুলে দিয়ে যে সংস্কৃতিটা আনতে চাইছেন, এটা আরবি সংস্কৃতি। এই যে বাবরের নামে মসজিদ হচ্ছে, এটা বাইরের, ভারতীয় নয়। সেই কারণে তো বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হিন্দু সমাজ এবং পাহাড়িরা একজোট হয়ে ওখানে জামাতকে রুখে দিয়েছে। এবং জামাত ত্রিপুরা, আসামের বর্ডার এলাকায় সিট পায়নি, বিএনপি পেয়েছে। ত্রিপুরার বর্ডার, আসামের বর্ডারে দেখবেন সিলেট থেকে শুরু করে সব জায়গায় বিএনপি জিতেছে। পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে। এটা হিন্দুই হোক মুসলিম হোক, এটা বাঙালি সংস্কৃতি নয়। ওতে বাংলা ভাষা নিয়ে বলার কোনো কারণ নেই। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস কেন হয়েছিল, কারণটা মুখ্যমন্ত্রী জানেন? বাংলাদেশে কেন হয়েছিল ওইটা, কারা বাংলা বলার জন্য খুন করেছিল? পাকিস্তানিরা। উনি ওনার যে সহকর্মীদেরকে বাংলা বলতে বলুন না। উনি ইউসুফ পাঠানকে, জাভেদ খানকে আগে ভালো করে বাংলা বলতে বলুন, তারপরে সব বড় বড় কথা বলবেন। হ্যাংলামি করে, আর ওদের দেখে ওরকম হ্যাংলা মনে হয় বাংলা দখল করবার জন্য খুবই হ্যাংলামি। যে কোনো উপায়ে তারা বাংলা দখল করতে চায়, সেটা হবে না। বিজেপিকে উদ্দেশ্য করে হবে না তো হবে না। আপনার অত চিন্তা কি আছে? আপনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কেন? আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8বার না 7বার না 8বার বিজিবিএস করেছেন। এত শিল্পপতি এসেছে। মুকেশ আম্বানি এখানে এসে বলেছে কয়েক লক্ষ কোটি টাকা, গৌতম আদানি এসে বলেছে কয়েকটা, সজ্জন জিন্দাল এসে বলেছে। আপনি এত শিল্প করেছেন, তাজপুরের ডিপসি পোর্ট হয়ে গেছে, দেউচিয়া পাচামি থেকে এত কাজ বেরিয়েছে, বীরভূম বর্ধমানের 1 লক্ষ ছেলে চাকরি পেয়ে গেছে, সাগর পোর্ট হয়ে গেছে, কুলপি পোর্ট হয়ে গেছে, মুড়িগঙ্গার উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে। সব কাজ তো শেষ হয়ে গেছে। এত অ্যান্সিলিয়ারি, এত কারখানা, এত পানাগড় বানিয়ে দিয়েছি, রঘুনাথগঞ্জ বানিয়ে দিয়েছি, রেজিনগর বানিয়ে দিয়েছি, ডানকুনি বানিয়ে দিয়েছি, সব তো বানিয়ে দিয়েছি। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনার? তারপরেও তো ভোটের আগে 1,500-এর সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহা যায়, আইসি এসিপি। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? আপনি তো বাড়ির পিছনে অবৈধ জবরদখলকারী, কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গায়, সেই জন্য তো বাড়ির পিছনে জায়গা কিনে নিয়েছেন, 1.5 কাঠা জায়গা। আমাদের এই পূর্ব মেদিনীপুরের 7 মাইলের লোকে ওখানে দোকান করে। জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন আলী জাপতাবকে দিয়ে। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি
ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরোক, যদি ওটা ফাইনাল নয় সাপ্লিমেন্টারি আরেকটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। গতকাল যা বলার বলেছি, আমি এক লাইনে বলতে পারি, একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল। মানে দরজা খুলে রেখেছেন, বিরোধী আসনে বসতে চাইছে হুমায়ুন দল, এমনটাই তারা মনে করছে। বিরোধী আসনে তারা কি মনে করছে আমাদের কি জানাতে হবে? তাদের তো যা কাণ্ড কারখানা সব মুসলিম ভোট নিয়ে। এটা নিয়ে মমতা ব্যানার্জিকে বলতে বলুন, আমরা তো 1%-এর কম মুসলিম ভোট পাই, কিন্তু মুসলিম বুথগুলোতেও ভোট দেওয়ার মানে পরিবেশ তৈরি করতে পারলে আমার মনে হয় বিজেপিও শিক্ষিত মুসলিমদের অনেকের ভোট পাবে। আমার সঙ্গে অনেকে ব্যক্তিগত যোগাযোগ রাখে, অনেকে আমাকে মর্নিং করেন, বিশেষ উৎসবে শুভেচ্ছা পাঠান। অনেক ডাক্তার, প্রফেসর, মাস্টার, শিক্ষিত ছেলে রয়েছে যাদের বয়স চলে গেছে, সংসার করতে পারেননি, চাকরি পাননি, বঞ্চিত হয়েছেন এসএসসি থেকে, পিএসসি থেকে, এসএলএসটি থেকে, গ্রুপ ডি থেকে, যোগ্যতা থাকা সত্ত্বেও। আমি তাদের অনেক অরাজনৈতিক আন্দোলনে গেছি, তারা আমার সঙ্গে আন্দোলনে একসঙ্গে মিশেছেন। তারা বলেন যে মুসলিম বুথগুলোতে বিজেপির কর্মী না থাকার জন্য, পোলিং এজেন্ট না থাকার জন্য যাদের লড়ার কথা, সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, তারা লড়তে পারে না মুসলিম বুথগুলো। তারা মিডিয়াতে থাকে, প্রচার মিছিল টিছিলে থাকে, কিন্তু পুলিশ এমনভাবে সেখানে একটা পরিবেশ তৈরি করে, এবং তৃণমূল কংগ্রেসের যে মুসলিম নেতারা আছেন তারা এত অর্থ করেছেন, এত গুন্ডা, সেই সব লোকেদের সামনে দাঁড়াতে পারেন না। তারা এই শওকত মোল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ওদের যে গুন্ডা নেতারা আছে, তারা এই সব জিনিস করেন, অতএব লোক সেগুলো দেখতে পারে না। কিন্তু যদি মুসলিম বুথেও পরিবেশ তৈরি করে দিতে পারে ইলেকশন কমিশন, সুষ্ঠু অবাধ ভোট, সেক্ষেত্রে বিজেপিরও যেটা 0.65% মানে 1%-এরও কম ভোট পেয়েছে, সেই পার্সেন্টেজও বাড়বে, এবং মুসলিমদের অনেকেই, গরিব মুসলমানরা, তারা কিন্তু বিরুদ্ধে ভোট দেবে। সুকান্ত মজুমদারকে আইনি নোটিশ দিলেন 7 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য। সুকান্তকে বলবো ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিতে। রাজীব কুমার মামলা করুক, সুকান্ত বাবুর দম আছে, লড়ে নিবে। সুকান্তবাবুর তথ্য নিয়ে ডকুমেন্টের ভিত্তিতে বলেছে, বলবো ডাস্টবিনে ফেলে দিতে। এরকম মমতা ব্যানার্জিও আমাকে চিঠি দিয়েছিল, আমি এমন উত্তর দিয়েছি তারপর আর উত্তর দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে, যেদিন চাইবেন দিয়ে দেবো। বিজেপি কিছু করেনি রাজবংশী এবং কোচবিহারের জন্য, অনন্ত মহারাজ তৃণমূলের মঞ্চ থেকে এমনই বক্তব্য রাখছেন। বিজেপি কিছু, তৃণমূলের মঞ্চ না, সরকারি মঞ্চ। তিনি এর আগেও মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছিলেন। আমি এর সম্পর্কে বেশি কথা বলবো না। আর রাজবংশীরা, আমি জানি ওনাদের সঙ্গে আমি উঠা বসা করি, একাধিক রাজবংশী নেতা, বিধায়ক আমার সহকর্মী। আমি কোচবিহার সহ, জলপাইগুড়ি সহ, রাজবংশী এলাকাতে মালদা সহ বহু জায়গায় গেছি, তাদের বাড়িতে আপ্যায়নও গ্রহণ করেছি, ধর্মীয় অনুষ্ঠানেও গেছি। রাজবংশীরা হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এটা রাজবংশী সমাজের হয়ে আমি বলতে পারি। কারণ তারা এমন কোনো কাজ করবেন না আগামী নির্বাচনে যাতে হিন্দুদের ক্ষতি হয়, সামগ্রিকভাবে হিন্দুদের ক্ষতি হয়। অতএব রাজবংশীদের নিয়ে আপনাদের চিন্তা না করলেই ভালো। উনি যেটা করছেন, কি করেছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার। এর তো আজকে নতুন নয়, উনি এই লোকসভা নির্বাচনের আগেও মুখ্যমন্ত্রী ওনার বাড়িতে গিয়ে চা খেয়ে এসছে। অতএব সে তার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সামাজিক নেতা তিনি করতে পারেন। আর আমরা ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম মূলত রাজবংশী সমাজের সামাজিক নেতা, অনেক সামাজিক নেতা রয়েছেন, উনি একা নয়, অনেক নেতা রয়েছেন। একটা সমাজকে সবসময় রাজ্যসভাতে পলিটিক্যাল লোক যায় না। তাহলে জহর সরকাররাও তৃণমূল কংগ্রেস ছাড়ত না, উনি তো ব্যুরোক্রেসি থেকে এসেছেন। আরজি করের ঘটনার পরে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে তিনি এদেরকে বলেছেন যে এদের সঙ্গে থাকা যায় না, ভদ্রলোক থাকা যায় না। তাই তো জহরবাবুও তো তার আলোচক যেভাবেই হোক, তিনি একটা উচ্চশিক্ষিত লোক, তিনি তো তাকে তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল তো পলিটিক্যাল লোক হিসেবে নয়। তো রাজ্যসভাতে সব দলই সব সময় রাজনৈতিক লোকজনকে পাঠায় না। একটা সময় মিঠুন চক্রবর্তীকে তো মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিল। আজকে মিঠুনদা তো বিজেপির এনইসির মেম্বার এবং এই রাজ্যের অন্যতম প্রধান প্রচারক।
তার সবাই হাজার হাজার মানুষ আসেন এখনো তাকে দেখতে, যে পরিশ্রম তিনি এই বয়সে পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য করছেন, দেখে করছেন। সুখেন্দু শেখর রায়ও তো আরজি করে সময় মন্তব্য করেছিলেন, পরে সামলে নিয়েছেন যে কোনো কারণে। সুখেন্দুবাবু অত্যন্ত উচ্চশিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, অতএব এইটার সঙ্গে রাজ্যসভার মেম্বারের কোনো সম্পর্ক নেই। অতএব আর রাজবংশীদের নিয়ে কাউকে ভাবতে হবে না। রাজবংশীরা এই নির্বাচনে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতি হোক, হিন্দুত্বের ক্ষতি হোক, এমন কোনো কাজ রাজবংশীরা করবেন না। এই নির্বাচন ব্যক্তি নির্বাচন নয়, এই নির্বাচন প্রার্থী দেখে নির্বাচন নয়, এই নির্বাচন সামগ্রিকভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সুরক্ষা তথা দেশের সুরক্ষার প্রশ্ন। এটা ঠাকুর পঞ্চানন বর্মা এবং প্রণম্য চিলা রায়ের যারা অনুগামী তারা ভেবেচিন্তেই করবেন, এটা নিয়ে অন্য কারণ না ভাবলেই চলবে। যারা বাংলাদেশে যোগদান এবং সোমবার অনাস্থার কথা শোনা যাচ্ছে, কি বলবেন? কালীচরণপুরে যোগদান তৃণমূলে। না না, এগুলো নিয়ে কোনো ভাবার কারণ নেই। কেনা বেচা তো হয় ওগুলো। এটার সঙ্গে ওই বুথে 36টা ভোটে লিড হয়েছিল পঞ্চায়েতে, লোকসভাতে লিড হয়েছে 456, বিধানসভায় ওই বুথে বিজেপি লিড পাবে 550। হিন্দুরা ভোট দেবে না, ওগুলো আপনাদের খবরের জন্য আইপ্যাক প্রস্তুত যাত্রা নাটক।